বহিমিয়ানে আপনাদেরকে স্বাগত জানাই। আজ পাঠ করছি নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের লেখা হিমু সিরিজের একটি উপন্যাস পারাপার এর প্রথম পর্ব। আশা করছি আপনাদের ভালো লাগবে। যারা নতুন শুনছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনার বন্ধু বান্ধব এবং পরিচিতদের সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ। ঢাকা শহরে ঘুঘুর ডাক শোনার কথা না, কেউ কোনোদিন শুনেছে বলেও শুনিনি। ঘুঘু শহর পছন্দ করে না, লোকজন পছন্দ করে না, তাদের পছন্দ গ্রামের শান্ত দুপুর। তারপরও কি যে হয়েছে, আমি ঘুঘুর ডাক শুনছি। বাংলা বাজার যাচ্ছিলাম, গুলিস্তানে ট্রাফিক জ্যামে পড়লাম। রিক্সা, টেম্পো, বাস, ঠেলাগাড়ি সব কিছু মিলিয়ে দেখতে দেখতে জট পাকিয়ে গেল। এক্কেবারে কঠিন গিট্টু। হতাশ হয়ে রিক্সায় বসে আছি আর ভাবছি, আধুনিক মানুষের একজোড়া পাখা থাকলে ভালো হতো। জটিল ট্রাফিক জ্যামের সময় তারা উড়ে যেতে পারত। ঠিক এই রকম হতাশা জর্জরিত সময়ে ঘুঘু পাখির ডাক শুনলাম। সেই অতি পরিচিত শান্ত বিলম্বিত টানা টানা সুর, যা শুনলে মুহূর্তের মধ্যে বুকের মধ্যে মোচড় দিয়ে ওঠে। মানুষের শরীরের ভেতরে যে আরেকটি শরীর আছে, তার মধ্যে কাঁপন ধরে। আমি হতচকিত ভঙ্গিতে এদিক ওদিক তাকালাম। এমন কি হতে পারে যে কেউ খাঁচায় করে পাখি নিয়ে যাচ্ছে? সেই পাখি ডেকে উঠল। ইদানিং ঢাকার লোকদের পাখি পোষা অভ্যাসে ধরেছে। নীলক্ষেতে বিরাট পাখির বাজার। ট্রাফিক জট কমছে না, জট কমানোর চেষ্টাও কেউ করছে না। রোগা ধরনের এক ট্রাফিক পুলিশ দূরে দাঁড়িয়ে বাদামওয়ালার সঙ্গে কথাবার্তা বলছে। এখানে যে কঠিন অবস্থা তা সে জানে বলেও মনে হচ্ছে না। এই তো দেখি সে বাদাম কিনছে, এক ঠোঙা বাদাম, একটু ঝাল লবণ। যতই সময় যাচ্ছে অবস্থা জটিল হয়ে আসছে। সবাই কিন্তু নির্বিকার, যা হবার হোক এমন এক ভঙ্গি। কারো মধ্যেই কোনো অস্থিরতা নেই। আমার রিক্সা ঘেঁষে একটা মাইক্রোবাস দাঁড়িয়ে। মাইক্রোবাসের পর্দা টেনে দেওয়া, ভেতরে যাত্রীদের কাউকে দেখা যাচ্ছে না। মাইক্রোবাসের ড্রাইভারকে শুধু দেখছি। মনে হলো সে খুব মজা পাচ্ছে। একবার সে উঁচু গলায় বলল, লাগছে গিট্টু। চটচর করে রোদ বাড়ছে। আশ্বিন মাসে খুব ঝাঁঝালো রোদ ওঠে, বাতাস থাকে মধুর। আজ বাতাস নেই, শুধুই রোদ। রোদের সঙ্গে ঘামের গন্ধ, ঘামের গন্ধের সঙ্গে পেট্রোলের গন্ধ, পেট্রোলের গন্ধের সঙ্গে ঘুঘুর ডাক। মিলছে না, একেবারেই মিলছে না। সামথিং ইজ রং। আমি রিক্সাওয়ালাকে বললাম, পাখি ডাকছে নাকি? রিক্সাওয়ালা বিরক্ত মুখে আমার দিকে তাকালো। অর্থাৎ ঘুঘু ডাকছে না, কিংবা ডাকলেও সে শুনছে না। সবাই সব কিছু শুনতে পায় না। তাছাড়া রাস্তায় যারা জীবনযাপন করে, গাড়ির হর্ন শুনতে শুনতে তাদের কান নষ্ট হয়ে যায়। মাইক্রোবাসের পর্দা সরে গেল। একজন পান খাওয়া মহিলা চোখ বড় বড় করে আমাকে দেখছেন। মহিলার সিঁথির চুল পাকা, এছাড়া তার মুখে বয়সের কোনো চিহ্ন নেই। চুল পাকা না থাকলে অনায়াসে তাকে 30-32 বছরের তরুণী বলে চালানো যেত। তিনি জানালার পর্দা সরিয়েছেন পানের পিক ফেলার জন্য। অনেকখানি মাথা বের করে এক গাদা পানের পিক ফেলে হাসি মুখে আমার দিকে তাকিয়ে বললেন, তুই হিমু না? আমি জবাব দিলাম না, কারণ ভদ্রমহিলাকে আমি চিনতে পারছি না। আমার অতি দূরের কোনো আত্মীয় হবেন। মেয়েরা অতি দূরের আত্মীয়কে কাছের মানুষ প্রমাণ করার জন্যে চট করে তুই বলে। কিরে, কথা বলছিস না কেন? তুই কি হিমু? হ্যাঁ। আমাকে চিনতে পারছিস? না। আমি আলেয়া খালা, এখন চিনেছিস? আলেয়া নামে কাউকে চিনি বলে মনে পড়ল না। একজন আলেয়াকেই চিনতাম, সে সিরাজউদ্দৌলা নাটকের নর্তকী। সিরাজউদ্দৌলা পলাশীর আম্রকাননে তার বিখ্যাত যুদ্ধযাত্রার আগে আলেয়ার কাছ থেকে বিদায় নিতে গেলেন। আলেয়া তখন গান ধরল, পথহারা পাখি কেঁদে ফিরে একা। হিমু, তুই এখানে কি করছিস? রিক্সার সিটের উপর বসে আছি। সে তো দেখতেই পাচ্ছি, যাচ্ছিস কোথায়? যখন রিক্সায় উঠেছিলাম তখন একটা গন্তব্য ছিল, এখন নিজেও ভুলে গেছি। আমার সঙ্গে ফাজলামি করছিস কেন? আমি তোর খালা না? আয়, উঠে আয়। কোথায় উঠে আসবো? বাসে উঠে আয়, গরমে সিদ্ধ হবি নাকি? তুই যেখানে যাবি নামিয়ে দেব, রিক্সা ভাড়া মিটিয়ে উঠে আয়। আমি কথা বাড়ালাম না, রিক্সাওয়ালাকে ভাড়া মিটিয়ে মাইক্রোবাসে উঠে পড়লাম। রিক্সাওয়ালাকে দেখে মনে হলো সে অত্যন্ত অপমানিত বোধ করেছে। অপমানিত বোধ করারই কথা।
তার রিকশাকে ছোট করা হয়েছে। মাইক্রোবাসে ঢুকে মনে হলো ছোটোখাটো একটা চলন্ত বেহেশতে ঢুকে পড়েছি। এয়ার কন্ডিশন গাড়ি, এয়ার কন্ডিশনার চালু আছে, শীত শীত ভাব। মাইক্রোবাসটার ছাদের একটা অংশ কাচের, ভেতরে বসে আকাশ দেখা যাচ্ছে। 6 জনের বসার জায়গা, প্রতিটি সিট আলাদা, সিটগুলি ঘূর্ণায়মান, যেদিকে ইচ্ছা সেদিকে ঘোরানো যায়। ভদ্রমহিলা একা যাচ্ছেন না, তার সঙ্গে তার মেয়ে। চেহারা দেখে সেরকমই মনে হচ্ছে, তবে চেহারা পুরো দেখা যাচ্ছে না। গাঢ় সানগ্লাসে মুখের পুরোটাই প্রায় ঢাকা। মেয়েটির কোলের উপর একটা বই। সানগ্লাস পরে এর আগে আমি কাউকে বই পড়তে দেখিনি। ভদ্রমহিলা তার মেয়ের দিকে তাকিয়ে আগ্রহ নিয়ে বললেন, ও খুকি, এ হচ্ছে হিমু, খুব ভালো হাত দেখতে পারে, হাত দেখাবি? খুকি কোনো রকম উৎসাহ দেখানো দূরে থাকুক, বই থেকে চোখ পর্যন্ত তুলল না। এটা বড় ধরনের অভদ্রতা। তবে রূপবতীদের সব অভদ্রতা ক্ষমা করা যায়। এরা অভদ্র হবে, এটাই স্বাভাবিক। এরা ভদ্র হলে অস্বস্তি লাগে। কিরে খুকি, হাত দেখাবি? বসেই তো আছিস, দেখা না, হিমু চট করে দেখে ফেলবে। খুকি বরফ শীতল গলায় বলল, কেন বিরক্ত করছো? আলেয়া খালা নিজের হাত বাড়িয়ে বললেন, হিমু, আমার হাতটা দেখে দে তো, মন দিয়ে দেখবি। খুকি চোখ তুলে এক পলকের জন্য মার মুখ দেখে আবার বই পড়তে শুরু করলো। এক পলকের দৃষ্টিতেই তার মার ভস্ম হয়ে যাবার কথা। কালো চশমার কারণে হয়তো ভস্ম হলেন না। আমি বললাম, খালা, আমি হাত দেখা ছেড়ে দিয়েছি। সে কি? মিথ্যে বানিয়ে বানিয়ে বলতাম। মিথ্যে বলতে বলতে একসময় নিজের উপর ঘেন্না ধরে গেল। তারপর ঠিক করলাম, আর না, যথেষ্ট হয়েছে। বাজে কথা রেখে হাতটা দেখতো। আমি সঙ্গে সঙ্গে তার 2 হাতের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে গম্ভীর গলায় বললাম, আপনার সামনে একটা ভয়াবহ দুর্যোগ, পারিবারিক সমস্যা, অসম বিবাহ ঘটিত সমস্যা। ভদ্রমহিলা তার মেয়ের দিকে তাকালেন। ভদ্রমহিলার চোখের দৃষ্টি বলে দিচ্ছে, এই তো হয়েছে। মেয়ের দিকে তাকানোর অর্থ হচ্ছে মেয়েকে ইশারায় বলা, কি বলেছিলাম না, ভালো হাত দেখে, দেখলি তো, হাতে নাতে প্রমাণ। আমি বললাম, দুর্যোগ হঠাৎ উপস্থিত হয়েছে। ভদ্রমহিলা বললেন, হঠাৎ মানে কবে? ধরুন 1 মাস। তবে দুর্যোগ আপনারা সামলাতে পারছেন না, আরও জটিল করে ফেলছেন। ভদ্রমহিলা আবারও মেয়ের দিকে তাকালেন, চোখের ইশারায় আবারও বললেন, দেখলি কত বড় পামিস্ট। মেয়েটি হাতের বই মুড়ে রাখল, চোখ থেকে চশমা খুলে ফেলে পূর্ণ দৃষ্টিতে আমার দিকে তাকালো। আমি নিঃসন্দেহ হলাম, এই মেয়ে মানুষ না, এ হলো হুর। এদের শুধু বেহেশতেই পাওয়া যায়, এরা বেহেশতের সঙ্গিনী। অ্যান্ড দেয়ার উইল বি কম্প্যানিয়ন্স উইথ বিউটিফুল, বিগ অ্যান্ড লাস্ট্রাস আইজ। এই মেয়েটির চোখ বিগ, বিউটিফুল অ্যান্ড লাস্ট্রাস। আমি ভাবলাম মেয়েটি কিছু বলবে বোধহয়, ভঙ্গিটা সেরকম। সে শেষ মুহূর্তে নিজেকে সামলে নিল, আবার কালো চশমা পরল, বই পড়তে শুরু করলো। এটা কি বিশেষ কোনো বই যা সানগ্লাস ছাড়া পড়া যায় না? আলেয়া খালা বললেন, এই সমস্যাটা কখন মিটবে? মিটবে না। তিনি হাহাকার করে উঠলেন, কি বলছিস তুই, মিটবে না মানে? আমি নির্বিকার ভঙ্গিতে বললাম, এই সমস্যা মেটার নয়, সমস্যা বাড়তে বাড়তে এক্সপ্লোশন লিমিটে চলে আসবে। এই সমস্যা একটা বাচ্চা মেয়ে জড়িত, মেয়েটির মৃত্যু যোগ আছে, সে মারা গেলে হয়তোবা সমস্যা মিটে যাবে। আলেয়া খালা হতভম্ব হয়ে তাকিয়ে রইলেন। সানগ্লাস পরা বেহেশতের পরই এতক্ষণে আমার দিকে তাকিয়ে বললেন, এইসব তথ্য আপনি আমার মার হাতে লেখা দেখতে পেলেন? জি না, আমি বলেছি ইনটিউশন থেকে। আমার ইনটিউশন প্রবল। যে মেয়েটির কথা বললাম সে বোধহয় আপনার মেয়ে। খুকি জবাব দিল না। মাইক্রোবাস নড়ে উঠল, জ্যাম কমেছে, গাড়ি চলতে শুরু করেছে। গাড়ির সামনে একটা ঠেলা গাড়ি আছে বলে গাড়িটাকে সম্মুখ গতিতে এগুতে হচ্ছে। আমি উঠে দাঁড়িয়ে বললাম, যাই। ভদ্রমহিলা তখনও নিজেকে সামলাতে পারেননি। আমি যে চলে যাবার জন্য উঠে দাঁড়িয়েছি তাও বোধহয় বুঝতে পারেননি। মাইক্রোবাসের স্লাইডিং দরজা খোলার পর তিনি সম্বিত ফিরে পেলেন। তীক্ষ্ণ গলায় বললেন, না না, তুমি যেতে পারবে না। এতক্ষণ আমাকে তুই বলছিলেন, শেষ সময়ে তুমি। ততক্ষণে আমি নেমে গেছি। মাইক্রোবাসের জানলার কাঁচ সরিয়ে ভদ্রমহিলা ব্যাকুল হয়ে ডাকছেন, আই হিমু, আই, আই, আই ছেলে। আমি তার দিকে তাকিয়ে অভয়দানের হাসি হাসলাম, অর্থাৎ আসবো, আবার দেখা হবে। ভদ্রমহিলাকে আমি চিনতে পারছি না। এই সমস্যাটা আমার ইদানিংকালে হচ্ছে, মানুষ না চেনা রোগ।
মস্তিষ্কের যে অংশে স্মৃতি জমা থাকে সেই অংশে কিছু বোধহয় হয়েছে। স্মৃতির ফাইল গায়েব হয়ে গেছে। এক সময়কার চেনা লোকজনদের সঙ্গে দেখা হয়। যেহেতু ব্রেইন সেলে জমা রাখা তাদের ফাইল গায়েব হয়ে গেছে, সেহেতু তাদের চিনতে পারি না। একজন নিউরোলজিস্টের সঙ্গে দেখা করা দরকার। রোগ আরও বারবার আগে চিকিৎসা দরকার, নয়তো দেখা যাবে কাউকেই চিনতে পারছি না, সবাই অপরিচিত। অবশ্য আমার ধারণা সেই অভিজ্ঞতাও মজার অভিজ্ঞতা হবে। ৬০০ কোটি মানুষের বিশাল পৃথিবী, আমি কাউকেই চিনতে পারছি না। মাইক্রোবাস থেকে বেকায়দা জায়গায় নেমেছি। সামনে পেছনে কোনো দিকেই যেতে পারছি না। দুদিকেই গাড়ির স্রোত। পথচারীকে রাস্তা পার হওয়ার সুযোগ করে দেওয়ার জন্যে এদের কোনো মাথা ব্যথা নেই। নিজে পৌঁছতে পারলেই হলো। আমাকে অপেক্ষা করতে হবে আরেকটা ট্রাফিক জ্যামের জন্য। দেখা যাচ্ছে ট্রাফিক জ্যামেরও একটা ভালো দিক আছে। এই সময় রাস্তা পারাপার করতে পারা যায়। টু এভরি ক্লাউড দেয়ার ইজ এ সিলভার লাইনিং। আমি অপেক্ষা করছি। অপেক্ষা করতে খুব যে খারাপ লাগছে তা না, কারণ তেমন কোনো পরিকল্পনা নিয়ে বের হইনি। যাচ্ছি গ্যান্ডারিয়ার দিকে। মোহাম্মদ ইয়াকুব আলী নামের এক ভদ্রলোক জরুরি তলব পাঠিয়েছেন। ভদ্রলোককে আমি চিনি না, তিনিও সম্ভবত আমাকে চেনেন না। তবু শুনেছি হুলুস্থুল ধরনের বড়লোক। হেন ব্যবসা নেই যে তার নেই। ইন্ডাস্ট্রি ফিন্ডাস্ট্রি দিয়ে যাকে বলে সেরা বেড়া। এমন একজন আমাকে জরুরি তলব পাঠাবেন কেন তাও বুঝতে পারছি না। জরুরি তলব পাঠালে ধীরে সুস্থে যাবার নিয়ম, আমিও তাই করেছি। ২ ঘন্টা দেরি করেছি। আবার ট্রাফিক জ্যাম লেগে গেছে। দুটো রিকশার পেছনের চাকা একটার সঙ্গে আরেকটা লেগে গেছে। দুজন রিকশাওয়ালাই দোষ কার তা নিয়ে তর্ক করছে। চাকা ছাড়াবার চেষ্টা করছে না। জনতাও ২ ভাগ হয়ে গেছে। একদল খালিগা রিকশাওয়ালার পক্ষে, অন্য দল দাড়িওয়ালা রিকশাওয়ালার পক্ষে। কাজেই জ্যাম। গাড়ি টাড়ি বন্ধ করে ড্রাইভাররা সব গালে হাত দিয়ে বসে আছে। আশ্বিন মাসের ঝাঁঝালো রোদ ক্রমেই বাড়ছে। ঘুঘু পাখির ডাক আর শুনছি না। আজকের দিনটা রহস্য দিয়ে শুরু হলো। পাখি রহস্য।